এক পায়ে নূপুর আমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, তোমার ছোট তরি বলো নেবে কি? জাহিন শ্বশুরবাড়ি এসেছে। সে একাই এসেছে, সাথে কাউকে আনেনি। এমনকি অয়ন্তীও জানে না। বলতে গেলে কেউ জানেই না জাহিন যে সন্ধানপুরে এসেছে। জাহিন উঠানে এক কোণে গাড়ি পার করে। গাড়ির আওয়াজ শুনে ফাতেমা আক্তার ঘর থেকে বেরিয়ে মেয়ের জামাইকে দেখে বড্ড অবাক হয়। এই অবেলায় মেয়ের জামাই এখানে এসেছে কেন? মেয়ে আবার কিছু করেনি তো? জাহিন 2 কার্টুন মিষ্টির প্যাকেট আর ফলের প্যাকেট নিয়ে গাড়ি থেকে নামে। ফাতেমা আক্তার এগিয়ে এসে চিন্তিত গলায় বলেন, সাহিন বাবা, তুমি হঠাৎ, কিছু হয়েছে কি? অয়ন্তী কিছু করেছে কি? জাহিন মুচকি হেসে বলে, না না, অয়ন্তী কিছু করেনি। আপনি ভেতরে চলুন, আমি বলছি। আর এসব ফল মিষ্টি আনার কি দরকার ছিল? দরকার ছিল। ঠিক আছে, এগুলো আমাকে দাও। না না, আমি নিতে পারবো, আপনি যান। জাহিন ভেতরে এসে বসে। ফাতেমা আক্তার বলেন, তুমি বসো, আমি একটু আসছি। জাহিন ফাতেমা আক্তারের মনোভাব বুঝতে পেরে বলে, না না, আমার জন্য কিছু করতে হবে না। কি বলছো? খালি মুখে যাবে তুমি? আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ফাতেমা আক্তার বসতে বসতে সন্দিহান গলায় বলেন, কি কথা বাবা? আঙ্কেল বাড়িতে নেই। না, উনি তো স্কুলে গেছেন। ফাইজও বাড়িতে নেই। না, স্কুলে গেছে। ও, কি বলবে তুমি, বলো। আসলে কথাটা অয়ন্তীকে নিয়ে। অয়ন্তীকে নিয়ে কি করেছে ও? আসলে রাতের বেলা অয়ন্তীর হঠাৎ করেই সবটা খুলে বলল জাহিন। ফাতেমা আক্তার ভয়ার্ত গলায় বলেন, আসলে এটা ওর ছোট থেকেই হয়, মাঝে মধ্যেই এমনটা হতো, তবে গত 1 বছর যাবৎ এমনটা আর হয় না। ভেবেছিলাম হয়তো ওর এই অসুখটা সেরে গেছে, কিন্তু আবার হঠাৎ করে এমনটা কেন শুরু হলো বুঝতে পারছি না। ডাক্তার কি বলেছে এটার জন্য? আসলে ডাক্তার বলেছে মানসিকভাবে চাপ পড়লে এমনটা হয়, আর ওর মনের ওপরে চাপ পড়ার কারণ তো একটাই, নিজের মা আর দাদুকে হারানো। জাহিন আস্তে করে বলে, ও, তুমি ওকে একটু ভালো রাখার চেষ্টা করো বাবা। ছোট থেকেই মেয়েটা আমার চুপচাপ স্বভাবের, মুখ ফুটে কিচ্ছু চাইবে না তোমার কাছে ও, তাই তোমাকেই একটু মানিয়ে নিতে হবে। জাহিন আশ্বাস দিয়ে বলে, চেষ্টা করব ওনাকে সবসময় আগলে রাখার জন্য। চিন্তা করবেন না আপনি। জানি বাবা, তুমি ওকে সব সময় আগলে রাখবে, এই বিশ্বাসটা তোমার উপরে আছে আমাদের। কিন্তু সমাজের কিছু মানুষ আছে যারা অকথ্য কথা বলে যায়। সমাজে থাকা মানুষজন কে কে বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে যেটা ভালো বুঝবো সেটাই করব। আগে নিজের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া একজন মানুষের মূল কর্তব্য। পরে না হয় সমাজের মানুষকে নিয়ে ভাববো। ফাতেমা আক্তার স্মিত হেসে বলেন, ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। আরেকটা কথা, আমি এখানে যে এসেছি অয়ন্তীকে জানানোর দরকার নেই। আচ্ছা। জাহিন শরীর হেলিয়ে দেয় সোফায়। অয়ন্তীর কাঁপুনির দৃশ্যটা মনে পড়লেই বুকের বাঁ পাশটায় একটা অসহনীয় ব্যথা অনুভব করে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নেয়। মেয়েটার মায়ায় খুব বাজেভাবে জড়িয়ে পড়েছে সে, খুব বাজেভাবে। হৃদয়ে এটাও জানান দিচ্ছে ধীরে ধীরে মেয়েটার প্রেমে সে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত মেয়েটার দিকে আকৃষ্ট হচ্ছে সে। হয়তো বিয়ে নামক পবিত্র বন্ধনের কারণেই এমনটা হচ্ছে তার সাথে। কিন্তু মেয়েটার হৃদয় কি বলে তার জন্য? মেয়েটা কি তার প্রেমে পড়েছে নাকি এখনো পড়েনি? সারাফের আজ অফ ডে। থানা থেকে আজ ছুটি নিয়েছে সারাফ। সব সময় এই কাজের প্রেসারে থেকে নিজেকে সময় দিতে পারছে না, তাই এই ছুটি নেওয়ার কারণ।
যে ছেলে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠতো সে আজকে উঠেছে 12টার দিকে। শীতের সকাল, লেপ মুড়ি দিয়ে ঘুমাতে ভালোই লাগে। সারাপ গোসল করে খালি গায়ে এসে ব্যালকনিতে দাঁড়ালো। গলায় ঝুলছে টাওয়াল, পিঠে এখনো বিন্দু বিন্দু জল জমে আছে। নাভির নিচ থেকে 3/4 প্যান্টটা পরা। হঠাৎ করেই সারাপের নজর পড়ল পাশের ফ্ল্যাটের অসভ্য মেয়েটার দিকে, যে মেয়েটা হা করে তার দিকে তাকিয়ে আছে। সারাপ মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা নির্লজ্জের মতো 32 পাটি দাঁত বের করে হাসি দিল। এই হাসি দেখলে সারাপের গা জ্বলে গেল। এত অসভ্য মেয়ে তার এই হোল লাইফে দেখেনি। এত কথা শোনায় মেয়েটাকে, কিন্তু তারপরও যেন সুপার গ্লুর মতো তার পিছনে লেগে আছে। এমনকি এই মেয়ের বাবা মাকেও বিচার দেওয়া হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। সারাপ তৃষ্ণা নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? মেয়েটা হাসতে হাসতে বেশরমের মতো বলল, সুন্দর লাগছে আপনাকে। জেনি, আরো সুন্দর লাগবে যদি প্যান্ট ছাড়া থাকেন। শেষের কথাটা মেয়েটি বিড়বিড় করে বলে। সারা ভ্রু কুঁচকে বলে, কি ছাড়া সুন্দর লাগবে? মেয়েটা তড়িঘড়ি করে বলে, কিছু না। আজকে থানায় যাননি? না যাইনি, দেখতেই তো পারছো। মেয়েটা আহ্লাদি গলায় ঘাড় বাঁকিয়ে বলল, আপনি এভাবে কথা বলেন কেন? একটু সুন্দর করে কথা বলা যায় না বুঝি আমার সাথে? সারা বিরস গলায় বলল, না যাই না, কারণ আমার জন্মের সময় আমার মা আমার মুখে তিতা দিয়েছিল, মধু দেয়নি। কথাটা বলেই সারা হনহনিয়ে ব্যালকনি থেকে চলে আসে। ব্যালকনিতে যাওয়াটা তার ভুল হয়েছে, মুডটাই তার খারাপ করে দিল অসভ্য মেয়েটা। বয়স কতটুকু হবে এই মেয়ের? সবে 16-17 হবে হয়তো, কিন্তু এই বয়সে এই মেয়ের এত অধপতন। বাবা মাই বা কেমন মেয়েকে শিক্ষা দিতে পারে না? আগের বাবা মারা সন্তানরা কিছু উল্টাপাল্টা করলেই চেলা কাঠ দিয়ে পিটাতো, আর এখন তো সন্তানরা বাবা মাকে কথার মার প্যাচে পিটায়। এই জেনারেশনটা এখন একটু অসুস্থ জেনারেশনে পরিণত হচ্ছে দিনকে দিন। সারা হুডি আর জিন্স পরেছে। বন্ধুদের সাথে আজকে একসাথে লাঞ্চ করার প্ল্যান করেছে। আয়নার সামনে দাঁড়িয়ে থেকে ঘড়িটা হাতে পড়ার সময় হঠাৎ মনে পড়ে গেল লিজার কথা। আচ্ছা, মেয়েটাকে একটা কল করলে কেমন হয়? যেই ভাবনা সেই কাজ। সারা ফোন হাতে নিয়ে লিজার নাম্বারে কল করলো, কিন্তু গতবারের মতো এবারও লিজা কল ধরলো না। সারা বিরাস গলায় বলে উঠল, আশ্চর্য, এই মেয়ে কোন দুনিয়াতে থাকে? কল ধরলে পাওয়া যায় না, কল যখন ধরবি না তাহলে ফোন ইউজ করার কি দরকার? অদ্ভুত ব্যাপার স্যাপার। সারাপ আবারও কল করলো, কিন্তু সেই একই ঘটনা। রিং হয়ে কেটে গেল। সারাপ ধ্যাত বলে ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে দিল। সারাপ পরিপাটি হয়ে ফ্ল্যাট থেকে বের হতেই পাশের ফ্ল্যাটের মেয়েটার সাথে পুনরায় দেখা হয়। মেয়েটার সাথে তার মাও আছে। সারাপের খুব ইচ্ছে করছে আচ্ছা করে মেয়েটার মাকে কিছু বলে দিতে, কিন্তু এখন কোনো রকম ভেজালে জড়াতে চায় না, তাই আর কিছু বলল না। সারাপ আবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে, না হলে দেখা যাবে লিফটে এই মেয়েটার সাথে তাকে নিচে নামতে হবে। প্রায় 5 মিনিট পর সারাপ নিচে নামে। সারাপ বাইকে করে রেস্টুরেন্টে আসে। পার্কিং লটে বাইক পার করে রেস্টুরেন্টের ছাদে গেল। সেখানে টেবিল বুক করা হয়েছে। সারাপকে আসতেই বন্ধুরা চিৎকার করে বলে উঠে, এই তো আমাদের পুলিশ অফিসার চলে এসেছে। কি মামা, ভালো আছোনি? সারাপ নুহাসের পাশে বসতে বসতে ফুয়াদের কথার উত্তর দেয়। তারপর নুহাসের কাঁধে হাত রেখে নুহাসের মলিন মুখটা দেখে বলে, তোর আবার কি হলো? মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রাখছিস কেন? নুহাস কফি খেতে খেতে বলে, কিছুই হয়নি। মামা, ওরে দেখে মনে হচ্ছে না ও বিশাল বড় এক সেকা খেয়েছে? সারাপ কথা শুনে নুহাসের হাত ধরে বন্ধুদের উদ্দেশ্যে বলে, তোরা বস, আমি আর নুহাস একটু আসছি। এই যে আসতে না আসতেই শুরু হয়ে গেছে দুজনের চিপায় যাওয়া। এই, তোরা কি কোনোভাবে... সারাপ জীবনকে কথা বলতে না দিয়ে জীবনের পায়ে লাথি মেরে বলে, শালা, তোর মনে যে এসব চিন্তা ঘুরে জানা ছিল না। এই নুহাস, চল তুই আমার সাথে। সারাপ আর নুহাস ছাদের এক কোণে গিয়ে দাঁড়ায়। সারাপ চিন্তিত গলায় বলে, কি হয়েছে তোর? নুহাস ধীর গলায় বলে, নিজেকে ধরে রাখা শক্ত হয়ে যাচ্ছে।
দিন দিন খুব আমার জন্য। মেয়েটা প্রতিনিয়ত চুমুকের মতো আমার দিকে টানে। পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমি মেয়েটার কাছ থেকে। সারাপ শান্ত গলায় বলল। বলে দে যারাকে তোর মনের কথা। নুহাসের নিঃশব্দে হেসে বলে। যে বাড়ির নুন খেয়েছি সে বাড়ির মেয়ের দিকে নজর দিতে পারবো না। শালা, নুন খেয়েছিস তো কি হচ্ছে? এবার বাকি জীবন মিষ্টি খাবি। নুহাস তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলে। এই মিষ্টি খেতে গেলে শেখ ভাইয়ের উপরে একটা জ্বর বয়ে যাবে, এটা আমি চাই না। প্রেম ভালোবাসার ঝড় আসবে, এটাই স্বাভাবিক নুহাস। সেই ঝড়টাকে মোকাবেলা করতে হবে শুধু। এতটাও সাহস নেই আমার এই জ্বর মোকাবেলা করার। সারাপ এবার রাগ দেখিয়ে বলে। তাহলে তুই এই প্রণয়ের দহনে প্রতিনিয়ত পুড়ে পুড়ে মর। যখন দেখবি যারা অন্যজনের হয়ে যাচ্ছে তখন বুঝবি ঠেলা। কথাটা বলেই সারাপ চলে যায়। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সামনের দিকে তাকায়। সত্যি তো, যারাকে যখন অন্যজনের হাতে দেখবে তখন কেমন অনুভূতি হবে বুকের ভেতরে। কথাটা ভাবতেই নুহাসের বুকের বাঁ পাশটায় চিনচিন ব্যথা অনুভব করতে শুরু করলো। নিজের ডান হাতটা দিয়ে নুহাসের বুকের বাঁ পাশটায় চেপে ধরলো। সন্ধ্যা হয়ে গেছে। অয়ন্তী পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে। পড়ায় মন নেই, মন পড়ে আছে জাহিনের কাছে। সকালের সুন্দর মুহূর্তগুলো বারবার মনের দাগ কেটে যাচ্ছে। হঠাৎ করেই অয়ন্তী গুনগুন করে গেয়ে উঠল। এক পাই নুপুর আমার, অন্য পা খালি। এক পাশে সাগর, এক পাশে বালি। তোমার ছোট তরি বলো নেবে কি? জাহিন সবেমাত্র রুমে পা দিতে নিবে তখনই অয়ন্তীকে খালি গলায় গান গাইতে শুনে থমকে যায়। জাহিন দাঁড়িয়ে রইল আরও কিছুক্ষণ অয়ন্তীর গান শোনার জন্য, কিন্তু না, মেয়েটা 3 লাইন গেয়ে থেমে গেল। চাইলে কি আর সব কিছু পাওয়া যায়? না পাওয়া যায় না। এই যে জাহিন বউয়ের গান শুনতে চাইল, কিন্তু বউ তার বোবা হয়ে বসেই রইল। জাহিন নিরাশ হয়ে শব্দ করে রুমের ভেতরে ঢুকলো। অয়ন্তী পেছনে ফিরে জাহিনকে এত জলদি আসতে দেখে বড্ড চমকালো। জাহিন অয়ন্তীকে আরো চমকে দিয়ে বলল। অয়ন্তী, আমাকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার দিন তো। অয়ন্তী কয়েক পলক জাহিনের দিকে তাকিয়ে চট করে উঠে ওয়ার্ড্রপ খুলে জাহিনের টি শার্ট আর ট্রাউজার নিয়ে জাহিনের কাছে আসলো, কিন্তু জাহিনের নিকট এসে যা দেখলো তাতে অয়ন্তী স্তব্ধ, বিমুখ। নিজের চোখ দুটোকে যেন বিশ্বাস করতে চাইছে না অয়ন্তী। বুকের ভেতরটা যেন চৈত্র মাসের ঝড় বইতে শুরু করেছে। জাহিনের গলার কাছটায় এই লাল দাগটা কিসের, কোথায় থেকে আসলো? দেখে তো মনে হচ্ছে নখের খামচি, তাও আবার সেই নখের খামচি নয়, খুব গভীরভাবে খামচি দিয়েছে। নিজের সর্বশক্তি দিয়ে খামচি দিয়েছে মানুষটা। জাহিন শার্টটা খুলে ফেলেছে, গায়ে শুধু এখন সাদা গেঞ্জি। জাহিন অয়ন্তীর কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য অয়ন্তীর দিকে ফিরতেই অয়ন্তীর এমন হতবিলম্ব চাহনি দেখে ভ্রু কুঁচকে বলে। কি হয়েছে? অয়ন্তী কাঁপা কাঁপা হাতে জাহিনের গলার কাছটা দেখিয়ে বলে। এখানে কি হয়েছে? জাহিন নিজের গলার কাছটা তাকালো, লাল হয়ে আছে জায়গাটা। জাহিন পুনরায় স্ত্রীর দিকে তাকালো। অয়ন্তীর চেহারায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, অয়ন্তীকে একটু বাজিয়ে দেখলে কেমন হয়? দেখা যাক বাজানোর পর কেমন প্রতিক্রিয়া করে সে। এই প্রতিক্রিয়া দেখে বুঝতে পারবে অয়ন্তীর মনে তার জন্য ঠিক কি আছে। জাহিন অয়ন্তীর কাছ থেকে কাপড়গুলো নিয়ে গলা খাকারি দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, কিছু না। অয়ন্তী শ্বাস প্রশ্বাস অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। কিছু না মানে কি? স্পষ্ট দেখা যাচ্ছে গলার 4 আঙ্গুলের নখের খামচি। আর জাহিন বলছে কিছু না। একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে এভাবে খামচি দিতে শুধু একজন মেয়েই পারে, কিন্তু কোন মেয়ে খামচি দিয়েছে জাহিনকে? অয়ন্তী এসব ভেবে শুকনো ঢোক গিলে ক্ষীণ স্বরে বললে, আপনি আমার কাছ থেকে কিছু লুকিয়ে থাকলে বলে দিন। জাহিন অয়ন্তীর দিকে ফিরে গলার স্বর কঠিন রেখে বলে, আজব, আমি কেন আপনার কাছ থেকে কিছু লুকাবো? আর এখানে লুকানোর কি আছে?
অয়ন্তীর চোখ টলমল করছে, চোখের পলক ফেললেই গাল বেয়ে গড়িয়ে পড়বে অশ্রুকণা। অয়ন্তীর নিজের ঠোঁট কামড়ে ধরে, নাকের পাটা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। মানুষ ঠিকই বলেছে, নেতাদের চরিত্র খারাপ হয়। তারা ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে অবৈধভাবে সম্পর্কে জড়িত থাকে। তাদের একজনকে দিয়ে চলে না, তাদের অনেক অনেক জনের প্রয়োজন হয়। কিন্তু জাহিনকে এ কয়দিনে দেখে অয়ন্তী ভেবেছিল জাহিন হয়তো অন্য রকম, অন্যদের মতো নয়। কিন্তু আজ সেই সকল মানুষদের কথাই সত্যি হলো যারা বলে বেড়ায় নেতাদের চরিত্র খুব খারাপ। জাহিনও সবার মতো, যাকে কিনা নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছিল, সেই মানুষটা তাকে এভাবে ঠকিয়ে দিল। সে সত্যি অভাগা, তার কপালে সুখ নেই। সকালবেলা নিজেকে ভাগ্যবতী ভাবাটা বড্ড অন্যায় হয়ে গেছে তার ভাবা উচিত ছিল তার এই পড়া কপালে এত সুখ নেই। অয়ন্তী আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জাহিন হাত বাড়িয়ে অয়ন্তীকে ধরার আগেই অয়ন্তী বেরিয়ে যায়। জাহিন তর্জনী আর বৃদ্ধা আঙ্গুল দ্বারা চেপে ধরল কপালের মধ্যভাগ। ডোজটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। এবার কি করে অয়ন্তীকে মানাবে সে? মেয়েটা কি ভাবলো তার সম্পর্কে? তবে জাহিন এটা বুঝতে পারছে অয়ন্তী যে তাকে নিয়ে কোনো নারীঘটিত চিন্তা করছে, এটা স্পষ্ট। মেয়েরা আর যাই হোক স্বামীর পাশে অন্য নারী সহ্য করতে পারে না। আর তার উপরে জাহিনের গলায় এমন নখের খামচি দেখেছে, কিন্তু এই নখের খামচি অয়ন্তীর দেওয়া সেটা তো আর অয়ন্তী জানে না। কথায় আছে, যারা চুপচাপ স্বভাবের হয় সেই মেয়েদের রাগ অভিমান দুটোই নাকি গাঢ় হয়। অয়ন্তী কোনটা করছে, তার উপরে রাগ নাকি অভিমান? এবার কি করে জাহিন নিজের স্ত্রীর অভিমান আর রাগ ভাঙায় সেটাই দেখার পালা। রাত 11টা বেজে গেছে। জাহিন বেডে বসে ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ কমপ্লিট করে রাখছে, কিন্তু আজকের ফাঁকে ফাঁকে বারবার দরজা আর ঘড়ির দিকে তাকাচ্ছে। কিন্তু যার অপেক্ষা করছে তার আসার নাম নেই। তার লাজুক বউটা কি রাগ অভিমান করে আজ রুমেই আসবে না নাকি? জাহিন তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সে যখন খাওয়া দাওয়া করছিল তখন অয়ন্তীর দিকে বারবার তাকিয়েছে, কিন্তু মেয়েটা তার দিকে একটি বারের জন্যও তাকায়নি। বোঝাই যাচ্ছে বড্ড অভিমান করছে বউ তার উপরে। জাহিন আর অপেক্ষা করতে পারছে না। সেই সন্ধ্যার সময় বউ তার রাগে দুঃখে অভিমানে রুম থেকে বেরিয়েছে, এরপর আর একটি বারের জন্যও আসেনি রুমে। এবার রাগ উঠেছে জাহিনের, ভীষণ রাগ। রাগ অভিমান করছে ভালো কথা, তা বলে রুমে আসবে না, এ কেমন কথা? জাহিন ল্যাপটপটা রেখে তড়াক করে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য, অয়ন্তী রুমে না আসতে চাইলে পারলে সে সবার সামনে দিয়ে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসবে। কে কি বলবে তার ধার ধারবে না জাহিন। জাহিন হাই স্পিডে রুমের বাইরে পা রাখতে নিবে, তখনই দেখে অয়ন্তী আসছে। জাহিন অয়ন্তীকে দেখে তাড়াতাড়ি করে এসে আগের ন্যায় ল্যাপটপ নিয়ে বসে পড়ল। জাহিনের নজর ল্যাপটপের স্ক্রিনের উপর রাখলেও আর চোখে দরজার দিকে তাকিয়ে আছে। অয়ন্তী রুমে আসলো, তার হাতে পানির জগ। অয়ন্তী এক নজর জাহিনের দিকে তাকিয়ে পানির জগটা টেবিলের উপরে রেখে ওয়াশরুমে চলে যায়। জাহিন মুখ দিয়ে চ বর্গীয় উচ্চারণ করে ওয়াশরুমের দরজার দিকে তাকালো। মেয়েটাকে মনে হয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ কসলিয়ে ল্যাপটপের দিকে তাকালো। কিছুক্ষণ পরই অয়ন্তী ওয়াশরুম থেকে বের হয়ে ধীর পায়ে হেঁটে চুপচাপ বেডে শুয়ে পাশ ফিরে চোখ বন্ধ করে গায়ে মাথায় ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ল। কিন্তু দু চোখে কোনো ঘুম নেই। বারবার চোখের সামনে ভেসে উঠছে জাহিনের গলার কাজটার খামচির লাল দাগটা। চাইলেও মস্তিষ্ক থেকে দূরে সরিয়ে দিতে পারছে না। বুকের মাঝে চাপা এক কষ্ট অনুভব করছে। অয়ন্তী ডান হাতটা বুকের মাঝে চেপে ধরে কয়েকবার চাপড় দিল আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে।
এই প্রত্যেকটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ এই নিস্তব্ধ রাত হওয়াতে স্পষ্ট শুনতে পারছে জাহিন। জাহিন ঘাড় ঘুরিয়ে অয়ন্তীর দিকে তাকায়। কি করে অয়ন্তীর মনের কষ্ট কমাবে সেটাই ভাবছে। অয়ন্তী দম বন্ধ হয়ে আসছে, শুয়ে থাকতে ইচ্ছা করছে না, একটু মুক্ত বাতাসের দরকার তার। অয়ন্তী নিজের গা থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে শোয়া থেকে উঠতে নিবে, তখনই জাহিনের গম্ভীর গলার স্বর ভেসে আসে। কোথায় যাচ্ছেন? অয়ন্তী ঢোক গিলে বলে। বেলকনিতে। কেন? এমনি। জাহিন কঠিন গলায় বলে। এমনি কেন? বাইরে কুয়াশা পড়েছে, বেলকনিতে যাওয়ার কোনো দরকার নেই। সকালবেলা রোদ উঠলে তখন যতক্ষণ মন চাইবে ততক্ষণ বেলকনিতে থাকবেন। এখন চুপচাপ ঘুমান। অয়ন্তীর দু ঠোঁট চেপে ধরে, বড্ড কান্না পাচ্ছে তার। জাহিন তার সাথে এমন রুক্ষ ভাষায় কথা বলছে কেন? কই এতদিন তো এমন রুক্ষ গলায় কথা বলেনি, আজ হঠাৎ কি হলো জাহিনের? অয়ন্তী ব্ল্যাঙ্কেটটা পুনরায় জড়িয়ে নিয়ে ঢোক গিলে কান্নাটা আটকায় নিল। কষ্টগুলো দোলা পাকিয়ে বুক চেপে শক্ত হয়ে শুয়ে রইল। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দরজার ছিটকিনি লাগিয়ে দিল আর ডিম লাইট জ্বালিয়ে দিল। অয়ন্তী শক্ত করে খামচে ধরল ব্ল্যাঙ্কেটটা। তার অবচেতন মন বলছে জাহিন তার কাছে আসবে, তাকে জড়িয়ে ধরবে। জাহিন বেডে বসে কিছুক্ষণ তবদা মেরে রইল। জাহিন অয়ন্তীর বাহুতে হাত রেখে নরম গলায় বলে। অয়ন্তী। অয়ন্তীর চোখ মুখ খিচে বন্ধ করে রইল। এমন একটা ভান ধরেছে যে সে ঘুমিয়ে গেছে। জাহিন পুনরায় মোলায়েম কণ্ঠে বলে। সারা দিবেন না আমার ডাকে? জাহিন জোর করে অয়ন্তীর বাহু ধরে নিজের দিকে ঘুরালো। অয়ন্তী চিত হয়ে শুয়ে আছে। জাহিন হালকা ঝুঁকে আসে অয়ন্তীর দিকে। অয়ন্তী চোখ বন্ধ করে রেখেছে তা দেখে জাহিন বলে। ঘুমান নেই সেটা কিন্তু আমি জানি, কারণ আপনার চোখের পাতা নড়ছে, সেটা আমি স্পষ্ট ড্রিম লাইটের মৃদু আলোতে দেখতে পাচ্ছি। অয়ন্তীর কথাটা শুনে চোখ মেলে তাকালো, কিন্তু জাহিনের দিকে নয় বরং অন্য দিকে তাকিয়ে রইল। জাহিন আলতো হাতে অয়ন্তীর গালে হাত রাখে। অয়ন্তীর চোখ বন্ধ করে ঢোক গিলে পুনরায় তাকালো। জাহিন আড়ষ্ট কণ্ঠে বলে। রাগ করেছেন আমার উপর? অয়ন্তী ধরা গলায় বলে। না। তাহলে অভিমান করেছেন? না। সেটাও না তাহলে? অয়ন্তী আগের ন্যায় বলল। আমি আপনার উপর রাগ অভিমান কিছু করিনি। জাহিন মুস্কি হাসলো। বউ তার রাগ অভিমান করেনি ঠিকই বলছে, কিন্তু প্রচণ্ড অভিমান করেছে তার উপর, সেটা ঢের বুঝতে পারছে। জাহিন এবার আকস্মিক অয়ন্তীর বা হাতের বাহু ধরে অয়ন্তীকে নিজের বুকের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অয়ন্তী হক চকিয়ে উঠে এমনটা হওয়াতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে জাহিনের বুকে পড়ে রইল বিড়াল ছানার মতো। জাহিন অয়ন্তীর খোলা চুলের ভাঁজে হাত বুলিয়ে দিয়ে বলে। সরি, বুঝতে পারিনি আপনি যে আমার এই কথাটা শুনে এতটা হার্ট হবেন। অয়ন্তী চুপ মেরেই রইল, একটা রা অবধি করল না। জাহিন পুনরায় বলতে শুরু করলো। আপনি জানতে চান এই খামচি দেওয়ার মালিক কে? জাহিন কিছুটা থেমে বলে। এই খামচির দাগটা আপনারই দেওয়া অয়ন্তী। অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। কি বলছে এই লোক? সে কখন এই কাজটা করলো? অয়ন্তী হতবিলম্ব চেহারা দেখে জাহিন ঠোঁটের কোণে চাপা হাসি রেখে বলে। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝে? অয়ন্তী অবিশ্বাস্য গলায় বলে। আমি কখন এমনটা করলাম? গতকাল রাত্রে করেছেন মিস, ও সরি মিসেস অয়ন্তী। যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম তখন হঠাৎ করে চোখ মেলে দেখি আপনি বিড়ালের বাচ্চার মতো শক্ত করে আমাকে খামচে ধরেছেন। হয়তো কোনো স্বপ্ন দেখছিলেন, তারই বহিঃপ্রকাশ করেছেন আপনি এভাবে। অয়ন্তী বোকার মতো প্রশ্ন করে। আপনি সত্যি বলছেন তো? বেশি প্রয়োজন না পড়লে আমি মিথ্যা কথা বলি না অয়ন্তী। আমি বিয়ের প্রথম রাতে আপনাকে বলেছিলাম আপনি ব্যতীত আমার জীবনে কোনো নারী ছিল না, আপনি আমার জীবনের প্রথম নারী। অয়ন্তীর মনে পড়ল ওই দিন রাতে ছাদে থাকাকালীন জাহিনের কথাটা। অয়ন্তীর এখন নিজেকে নিজের কাছেই ছোট লাগছে এটা ভেবে। সে কি করে জাহিনের সম্পর্কে এমনটা ভাবলো? জাহিনের কথা শুনে মনে হচ্ছে সেই এই কাজটাই করেছে। ইস, খুব কষ্ট পেয়েছে নিশ্চয়ই মানুষটা এভাবে খামচি দেওয়াতে। সকাল হোক, তারপর তার এই বাঘিনীর মতো নখগুলো কাটতে হবে। জাহিন অয়ন্তীর ভাবুক চেহারা দেখে বলে। এই যে ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? অয়ন্তী দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো সে কোথাও হারিয়ে যায়নি। জাহিন মুস্কি হেসে বলে। এবার নিশ্চিন্তে ঘুমান, সন্ধ্যা থেকে অনেক চিন্তা ভাবনা করেছেন, এই ছোট্ট মাথা নিয়ে আর চিন্তা করতে হবে না।
কিন্তু অয়ন্তী জাহিনের কথা না শুনে জাহিনের খামচি দেওয়া স্থানে আলতো হাত স্পর্শ করে আহত গলায় বলে। খুব ব্যথা করছে তাই না? জাহিন নিষ্প্রুপ সুরে বলে। একটুও না। সরি, আমি সত্যি বুঝতে পারিনি কখন এমনটা করে ফেলেছি। আপনি ছাড়ুন আমাকে, না হলে কখন আমার ঘুমের মধ্যে এমনটা করে বসবো আমি নিজেও জানি না। অয়ন্তী সরে যেতে চাইলে জাহিনের হাতের বাঁধন গাঢ় করে। অয়ন্তী জাহিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে। কি হলো, ছাড়ুন। জাহিন জিহ্বা দ্বারা নিজের ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে প্রগাঢ় গলায় বলে। প্লিজ অয়ন্তী, দূরে সরে যাবেন না। আমার বুকের মধ্যেখানেই থাকুন আপনি। অয়ন্তী জাহিনের দিকে সন্নপনে তাকালো। জাহিন শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু এই শান্ত চোখের ভাষা বড্ড অন্যরকম। সেটা অয়ন্তী মেয়ে হয়ে স্পষ্ট বুঝতে পারছে। অয়ন্তী জাহিনের চোখে চোখ রেখে মিহি স্বরে বলে। আপনি কি কিছু বলতে চান আমায়? জাহিন শুকনো ঢোক গিল। সে তো অনেক কিছুই বলতে চায় অয়ন্তীকে, কিন্তু কণ্ঠনালীতে সেই সকল কথাগুলো এসে আটকে যায়। জাহিন চোখ বন্ধ করে নিজেকে তটস্থ করল। অয়ন্তীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করে রাশভারী গলায় বলে। ঘুমান অয়ন্তী, অনেক রাত হয়েছে। অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই লোক এতটা ধৈর্যশীল কি করে হতে পারে? এই ধৈর্যের আড়ালে লুকিয়ে থাকা একজন প্রেমিক পুরুষকে কবে কাছে পাবে সে? তবে মাঝে দুইবার পেয়েছিল। একবার নিজের অজান্তে প্রথমবারের মতো তার কাছে আসা, আর একবার নেশায় কাবু হয়ে তার কাছে এসেছিল। কিন্তু কবে সকল জড়তা কাটিয়ে জাহিন নিজ থেকে তার কাছে আসবে? সেই কাঙ্ক্ষিত রাতটা কবে আসবে? সেদিন জাহিনের এই ধৈর্যের বাঁধন ভাঙবে। এই রাতটার অপেক্ষায় থাকলো অয়ন্তী। লিজা পড়ার টেবিল গুছিয়ে শরীর টান টান করে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:15 বাজে। লিজা হতাশার নিঃশ্বাস ছাড়ল। জীবনটা পুরো তামা তামা করে দিল এই জাতীয় বিশ্ববিদ্যালয়। কথা নেই বার্তা নেই, হুট করে নির্বাচনের 1 মাস আগেই ইনকোর্স পরীক্ষার রুটিন দিয়ে দিল। মানে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখে শিখতে হবে কি করে শিক্ষার্থীদের বাস দেওয়া লাগে। লিজার হঠাৎ করেই মনে পড়ল অয়ন্তীর কথা। অয়ন্তী কি জানে ইনকোর্স পরীক্ষা যে রুটিন প্রকাশ হয়েছে? হয়তো জানে, আবার নাও জানতে পারে। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন ফোন দেওয়াটা ঠিক হবে না। তাই লিজা ঠিক করলো সকালে ফোন দিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলবে। লিজার লাইট নিভিয়ে বিছানায় শুয়েতে যাবে, সাথে সাথেই ফোনের রিংটোন বেজে ওঠে। লিজা পুনরায় রুমের লাইট জ্বালালো। এত রাতে কে ফোন করলো তাকে? কারো কোনো বিপদ হয়নি তো আবার? লিজা জলদি করে ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফোন নাম্বারটা দেখে চেহারার রং পাল্টে গেল। আর যদি এই লোককে না ধোলাই দিয়েছে পাউডার ছাড়া, তাহলে তার নাম লিজা নাই। শালা এত রাতে ফোন দিয়ে মেয়েদের বিরক্ত করা। লিজা কলটা ধরে কটু কথা বলতে নিবে, তখনই পাশ থেকে ভেসে আসে একটা পুরুষালী ভারী কণ্ঠ। আসসালামু আলাইকুম। লিজা থমকে যায়। এর জবাবে তো আর বাজে কথা বলা যায় না, তাই আস্তে করে বলে। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এমন কি কেউ যে আপনাকে চায়? লিজা তেতে উঠে বলে। এই মিয়া, কেডা আপনি? রাত বিরাতে মাইয়াদের বিরক্ত করেন, কাজ কাম নাই আপনার? লোকটা মজা পেল লিজার কথা শুনে, কৌতুকের স্বরে বলে। ওয়াও, এটা বুঝি আপনাদের আঞ্চলিক ভাষা? লিজা কটমট করে বলে। যে এইটা আমাকে আঞ্চলিক ভাষা। এখন আঞ্চলিক ভাষায় কি আপনি কোনো গালি শুনতে চান? যদি শুনতে না চান তাহলে ফোন রাখেন। প্লিজ প্লিজ ফোন রাখবেন না। আপনি যদি এখন ফোন কেটে দেন, না জানি আবার আপনি কবে ফোন ধরেন। 100টা কলের মাঝে আপনি মাত্র একটা কল ধরেন। লিজা এবার সিরিয়াস হয়ে বলে। এই আপনি কে বলুন তো? কোনো প্রতারক, দালাল নাকি চোর? এই তিনটার কিছুই না আমি। তবে এই 3 ধরনের মানুষ আমাকে দেখলে ভয় পায়, আর আপনি কিন্তু এই 3টার মাঝে একটা। লিজা ভ্রু কুঁচকে বলে। মানে? আপনি একদম চোর। লিজা রাগ দেখিয়ে বলে। এই না, আমি আবার কি চুরি করলাম? কেন? আমার মন। মানে? প্রেম ভালোবাসা করবেন আমার সাথে মিস লিজা? লিজা হতবাক হয়ে যায় পুরুষটির কথা শুনে। রাত বিরাতে তাকে ফোন দিয়ে প্রেম করার প্রস্তাব দিচ্ছে। লিজা তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলে। আপনি কোন দেশের লাট সাহেব?
যে আপনার সাথে আমি প্রেম ভালোবাসা করতে যাব? বাংলাদেশের লাট সাহেব, আর এই লাট সাহেবের সাথে একবার করে দেখুন না, অনেক ভালোবাসবো আপনাকে। লিজা ঝাঁঝালো কণ্ঠে বলে। এই আপনি ফোন রাখেন তো, অসভ্য লোক কোথাকার। লিজা, লোকটার এমন আবেগ মেশানো ডাক শুনে লিজার বুকটা ধক করে উঠে। লিজা শুকনো ঢোক গিল। পুরুষটি পুনরায় নরম গলায় বলল, দেখা করবেন আমার সাথে একটা বারের জন্য? না, আপনার সাথে আমি দেখা করব না। বলেই ঠাস করে কল কেটে দেয় লিজা। লাইট নিভিয়ে ধপ করে শুয়ে পড়ে। বুকটা জানি কেমন ধকধক করছে। এমনটা করছে কেন? লিজা জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। এমন সময় মেসেজ আসার শব্দ হলো। লিজা মেসেজ আসার শব্দ শুনেও শুয়ে রইল। সে জানে এই অজ্ঞাত লোকটি মেসেজ করছে। পুনরায় মেসেজ আসার শব্দ ভেসে আসলো। লিজা এবার হাত বাড়িয়ে ফোনটা নিল। মেসেজ অপশনে ঢুকে চোখ বুলালো। আপনার গ্রামে আমি আসবো মিস লিজা, তখন আমার সাথে আপনাকে দেখা করতে হবে। আপনি দেখা না করলে পুরো গ্রামে এটা বলে রটিয়ে দিব যে আপনি আমার সাথে প্রতারণা করেছেন, ভালোবাসার অভিনয় করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। লিজা চোখ বড় বড় করে তাকিয়ে রইল ফোনের দিকে। কি ডেঞ্জারাস এই লোক! বলে কিনা সে তার সাথে ভালোবাসার অভিনয় করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কত বড় বেয়াদব ছেলেটা! লিজা রেগে মেগে আগুন হয়ে ছেলেটার নাম্বারে কল করলো। সারাফের ফোন নন স্টপ বেজে যাচ্ছে, আর সেটা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। চোখে মুখে রয়েছে প্রাপ্তির আভাস। সারাফ বেডের সাথে মাথাটা হেলিয়ে দিয়ে মাথার নিচে দু হাত রেখে দু পা নাড়াতে নাড়াতে ভাবশীলভাবে বলে, কেমন লাগছে মিস লিজা? ভিজা, আপনার ফোন না ধরাতে নিশ্চয়ই খুব রাগ উঠেছে আমার উপর, তাই না? সারাফ কথাটা বলে তড়িৎ বেগে সোজা হয়ে বসে ফোনের দিকে তর্জনী তাক করে থমথমে গলায় বলে, এবার বুঝেন কেমন লাগে একটা মানুষ ফোন না ধরলে। 5-5 বার রিং হওয়ার পর বন্ধ হয় ফোন আসা। কিছুক্ষণ পরই সারাফের ফোনে মেসেজ আসার শব্দ হলো। সারাফ মেসেজ চেক করে চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক হয়ে বলে, ভবিষ্যৎ জামাইকে শালা বানিয়ে দিল এ মেয়ে। সারাফ পুনরায় লিজাকে মেসেজ দিল। শোনা, এটা কি বলছো তুমি? আমি হতে চাইতেছি 3 অক্ষরের জামাই, আর তুমি আমাকে 2 অক্ষরের শালা বানিয়ে দিলে। এটা ঠিক না শোনা। সারাফের মেসেজটা দেখে লিজার চোখ কপালে উঠে যায়। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ বসে রইল। মানুষটা যদি তার সামনে থাকতো এই মুহূর্তে, তাহলে তাদের গ্রামে থাকা গোবর ভর্তি ডবায় চুবিয়ে মারত। কিন্তু আপাতত নেই, তাই মেসেজেই যা করার করতে হবে। লিজা আবার মেসেজ দিল সারাফকে। স্বপ্ন দেখতে থাক, অসভ্য বেড়া মানুষ। জীবনও 3 অক্ষরের জামাই হতে পারবি না তুই আমার। সারাফ লিজার মেসেজটা দেখে বলল, ছি, কি ঝগড়ুটে মেরে বাবা, কথার উপরে কথা। পরপর সারাফ আবার মেসেজ দিল। চ্যালেঞ্জ করছো আমাকে? ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আসছে কোথাকার কোন চ্যালেঞ্জওয়ালা, তোর পাদের চ্যালেঞ্জের গুল্লি মারি আমি। বলেই লেপ গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। কিন্তু সারাফের চোখে ঘুম নেই। সে কি করে এই চ্যালেঞ্জে জিতবে সেই ভাবনাতেই বিভোর। আর তার চেয়ে বড় ভাবনার বিষয় হলো লিজা যখন জানতে পারবে এই অপরিচিত মানুষটা সারাফ, তখন লিজা কি প্রতিক্রিয়া করবে এটা ভেবে সারাফের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কেটে গেছে দুটো দিন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জাহিন ব্যস্ত হয়ে পড়ল আসন্ন নির্বাচনের কাজ নিয়ে। এদিকে অয়ন্তীও নিজে পড়াশোনায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বিয়ের পর পড়াশোনা ঠিক মতো করা হয়নি বলতে গেলে, তাই একটু পড়াশোনা করে তো পরীক্ষা দিতে হবে, তা না হলে তো পরীক্ষায় গল্লা পাবে। এদিকে যারা আছে নুহাসকে নিয়ে মহা জ্বালায়। নুহাস তাকে দেখেও না দেখার ভান করে চলে যায়। নুহাসের করা এই ইগনোরের একদম সহ্য করতে পারছে না যারা। নুহাসের ইগনোর করা দেখে মনে হচ্ছে যেন সে কেউই না। কিন্তু কয়েকদিন আগেও তো কত সুন্দর করে জান টান ডাকলো তাকে, আর এখন নুহাসের ভাব গতি মনে হচ্ছে এমন কোনো কিচ্ছু হয়নি তাদের মাঝে। তাই আজকে যারা ঠিক করেছে আজকে সে নুহাসের কাছে যাবেই যাবে আর নুহাসকে জ্বালিয়ে মারবে। যারা পড়ার টেবিলে বসে এসব ভাবছে আর শখ করছে কি করে নুহাসের কাছে যাওয়া যায়।
বেডা এই ঘটনাটার পর থেকে এখন আর দরজা খোলা রাখে না, সব সময় দরজা লক করে রাখে যাতে করে যারা আবার রুমে না ঢুকতে পারে। কিন্তু যারা তো আজকে যাবেই ওই রুমে, যে করেই হোক। আকস্মিক যারা সব বসা থেকে লাফিয়ে উঠে হাসি হাসি মুখে বলে, পেয়ে গেছি বুদ্ধি, এখন শুধু সেটা প্রয়োগ করার পালা। আমাকে জ্বালিয়েছো, এবার তোমার জ্বালার পালা। যারা কোমর বাঁকিয়ে বইয়ের সারিতে একটা বই খুঁজতে খুঁজতে বলে, কোথায় গেল আমার ইংলিশ বইটা, কোথায়? বইটা হাতে পেয়ে পুনরায় চেয়ারে বসে বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। খুঁজে বের করতে শুরু করলো কঠিনের থেকে কঠিনতম ন্যারেশন। 5 মিনিট পর খুঁজে পেল একটা কঠিন ন্যারেশন। এই ন্যারেশন বুঝিয়ে দিতে বলবে নুহাসকে। নুহাস ইংরেজিতে অনার্স আর মাস্টার্স দুটোই করেছে, সেই সুবাদে নুহাস ইংরেজি খুব ভালো পারে। আর সেই সুবাদটাই আজকে যারা কাজে লাগাবে। যারা বই খাতা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। আস্তে আস্তে হেঁটে নুহাসের রুমের কাছে এসে দরজায় টোকা দিল। দরজার শব্দ শুনে নুহাস ভেতর থেকে বলে, কি? যারা গলা পরিষ্কার করে বলে, নুহাস ভাই, আমি। যারার কণ্ঠস্বর শুনে নুহাস তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে বসে বিড়বিড় করে বলে, এই আট পাগল মেয়ে কি চায় আবার? যারা পুনরায় বলে, নুহাস ভাই, তুমি কি ভেতরে আছো? নুহাস নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ যারা বলো, কিছু কি লাগবে তোমার? যারা অবনীলায় বলে, হ্যাঁ লাগবে তো তোমাকে। নুহাস হক চকিয়ে উঠে যারার কথা শুনে। কি বলছে এই মেয়ে? বাড়ির কেউ যদি এটা শুনে তাহলে কি ভাববে? নুহাস চুপ মেরে রইল। যারা পুনরায় কিছু বলতে যাবে তখনই দেখে জাহিন উপরে উঠছে। ভাইকে দেখে যারার মাথায় বুদ্ধি খেলে গেল আর কুটুলি হেসে মনে মনে বলে, দরজা খুলবে না তো? ঠিক আছে, দেখাচ্ছি মজা। দরজা তুমি খুলবে, সাথে তোমার ঘাড়ও খুলবে। যারা কয়েক কদম এগিয়ে এসে ভাইকে বলে, ভাইয়া, নুহাস ভাই দরজা খুলছে না, দেখো। জাহিন হঠাৎ বোনের এমন কথা শুনে ভ্রু কুঁচকে বলে, মানে দেখো না, আগামীকাল আমার কোচিংয়ে ইংলিশ পরীক্ষা, আর আমি একটা ন্যারেশন কিছুতেই সলভ করতে পারছি না। তাই নুহাস ভাইয়ের কাছে এসেছি, কিন্তু নুহাস ভাই তো দরজাই খুলছে না। তুমি একটু বলবে খোলার জন্য? কিন্তু জাহিন যারার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বলে, দেখি ন্যারেশনটা। ভাইয়ের কথা শুনে যারা থমকালো। এবার কি হবে? ভাই তার ইংরেজি নিয়ে পড়েনি ঠিক আছে, কিন্তু এই ন্যারেশন তো 1 মিনিটের মধ্যেই সমাধান করে দিবে। যারা আমতা আমতা করে বলে, তুমি পারবে ভাইয়া, তুমি তো অঙ্ক নিয়ে পড়েছো। পারবো, তুই চল আমার সাথে, আমি বুঝিয়ে দিয়েছি। নেও ঠেলা। যারার সব আশায় এক খাবলা ছাই ঢেলে দিল তার ভাই। জাহিন 2 কদম এগিয়ে যেতেই ফোন বেজে ওঠে। কিছুক্ষণ কথা বলার পর যারাকে বলে, আমাকে বেরোতে হবে, তুই নুহাসের কাছে বুঝে নে ন্যারেশনটা। যারা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আহ্লাদে। তার সাথে আল্লাহ আছে, না হলে এভাবে মোড়টা ঘুরিয়ে দেয়। আহ কি আনন্দ আকাশে বাতাসে। এবার কোথায় যাবে মিস্টার নুহাস রহমান? জাহিন চলে যেতে নিবে তখনই যারা বলে উঠে, কিন্তু ভাইয়া, নুহাস ভাইয়ের তো দরজা খুলছে না, ভেতরে কি করছে কে জানে। দাঁড়াও, আমি দেখছি। জাহিন দরজায় টোকা দিয়ে 2 বার নুহাসকে ডাকতেই দরজা খুলে গেল। জাহিন নুহাসকে দেখে বলল, যারা একটা ন্যারেশন বুঝছে না, ওকে বুঝিয়ে দিত। কথাটা বলে জাহিন চলে যায়। নুহাসের মুখে আমাবস্যার ঘোর অন্ধকার নেমে এলো। এই মেয়ে নিশ্চিত কিছু একটা করবে। তার ভাইয়া যদি জানতো এই মেয়ে মনে কি কি আছে, তাহলে হয়তো জীবনেও এই ঘরে আসতে দিত না। যারা হাসি মুখে রুমের ভেতরে ঢুকে, কিন্তু নুহাস এখনো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। চিন্তায় আছে ওই দিনের মতো যদি আবারও সে দুর্বল হয়ে পড়ে তখন কি হবে। এই মেয়েটা কেন তাকে এভাবে জ্বালাচ্ছে। যারা টেবিলের উপরে বই খাতা রেখে চেয়ার টেনে বসে গলার স্বর টেনে টেনে বলে, নুহাস ভাই, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমায় তাড়াতাড়ি বুঝিয়ে দাও ন্যারেশনটা। তুমি যদি ওভাবে পাথরের মতন দাঁড়িয়ে থাকো, তাহলে তো সন্ধ্যা পেরিয়ে গভীর রাত হয়ে যাবে। নুহাস চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজেকে তটস্থ করে টেবিলের দিকে এগিয়ে এসে চেয়ারে বসে বলে, কোন ন্যারেশনটা বুঝতে পারছো না দেখি? যারা আস্তে আস্তে করে বলে, বইয়ের সাদা রঙের পাতায় থাকা সব ধরনের ন্যারেশন আমি বুঝতে পারি, কিন্তু তোমার মনের কঠিনতম ন্যারেশনটা আমি বুঝতেই পারি না শুধু। নুহাস যারার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কিছু কি বলবে? কই না তো। বের করো।
যারা ন্যারেশনটা বের করে দিল। নুহাস ন্যারেশনটায় কিছুক্ষণ চোখ বুলিয়ে যারাকে বোঝাতে শুরু করলো, কিন্তু যারা ন্যারেশন বোঝার পরিবর্তে সে এক ধ্যানে তার স্বপ্নের প্রেমিক পুরুষকে দেখছে। এই প্রেমিক পুরুষ স্বপ্নেই অনেক ভালো, তাকে স্বপ্নেই ভালোবাসে, যত্ন করে, কিন্তু বাস্তবে একটুও ভালোবাসে না। আচ্ছা, বাস্তবে ভালোবাসে কিনা পরীক্ষা করা দরকার। নুহাস সম্পূর্ণ ন্যারেশনটা বুঝিয়ে বলে। বুঝতে পেরেছো সবটা? নুহাস কথাটা সমাপ্ত করতেই যারা বুকের বা পাশে হাত রেখে আহ করে ওঠে। যারার এমন আর্তনাদ শুনে নুহাসের অন্তরাত্মা কেঁপে ওঠে। বিচলিত গলায় বলে, কি হয়েছে যারা? যারা ব্যথাতুর কণ্ঠে বলে, নুহাস ভাই খুব ব্যথা করছে, খুব। নুহাস বসা থেকে উঠে যারার দু গালে হাত রেখে ভয়ার্ত গলায় বলে, কোথায় ব্যথা হচ্ছে? জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, বুকে ভীষণ ব্যথা হচ্ছে। নুহাস ঘাবড়ে যায় যারার এহেন কথা শুনে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। যারার এমন করুণ অবস্থা দেখে নুহাসের মনে পড়ে যায় অতীতের ভয়ঙ্কর এক ঘটনা। যারা তখন ক্লাস 8-এ পড়তো। তখন স্কুল থেকে ফিরে বাড়িতে মেয়েটা পা রাখতেই বুকের ব্যথা হচ্ছে বলে হাঁটু ভেঙে বসে পড়ে। হঠাৎ করে যারার এমন অবস্থা দেখে ভয়ে কুঁকড়ে যায় বাড়ির সকলে। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে জানতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা। অতীতের সেই ঘটনা পুনরায় ঘটতে চলছে নাকি? নুহাস আর ভাবতে পারছে না। পরিস্থিতি শোচনীয় হওয়ার আগেই যারাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। নুহাস কোমর বাঁকিয়ে নিচু হয়ে বাঁ হাত পিঠে আর ডান হাত গোড়ালিতে রেখে যারাকে পাজা কোলে তুলে নিয়ে বলে, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। ঘটনাটা এত জলদি ঘটে গেছে যে যারা হতবাক, বিস্মিত হয়ে নুহাসের পানে তাকায়। সে এতটা এক্সপেক্ট করেনি। নুহাস বড় বড় কদম ফেলে রুম থেকে বেরুতে নিবে, তখনই যারা অধৈর্য গলায় বলে, নুহাস ভাই কি করছো, নামাও আমাকে। নুহাস থেমে গিয়ে যারার পানে তাকায়। যারা পুনরায় বলে, কি হলো, নামাও। নুহাস রোবটের ন্যায় যারাকে কোল থেকে নামিয়ে ভ্রু কুঁচকে বলে, বুকের ব্যথা কমে গেছে? যারা ঢোক গিলে মাথা নাড়াতে নাড়াতে বলে, হুম। নুহাস সন্ধিহান গলায় বলে, এত তাড়াতাড়ি? যারা ফিক করে হেসে বলে, তোমায় বোকা বানালাম, দেখতে চেয়েছিলাম তুমি কি করো। যারার এহেন কথা শুনে নুহাসের পায়ের রক্ত মাথায় উঠে যায়। রাগে নাকের পাটা ফুলিয়ে কোমরে দু হাত রেখে আশেপাশে ঘাড় ঘুরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। রাগটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না সে। কতটা ভয় পেয়েছিল সে, তার কোনো আইডিয়া আছে এই নির্বোধ মেয়েটার? নুহাস রাগটা নিজের বশে না আনতে পেরে যারার দু বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে রাগান্বিত গলায় কিছু বলতে যাবে, তখনই থমকে যায়। যারা হতবাক হয়ে তাকিয়ে আছে। নুহাস যে এতটা রেগে যাবে এটা ভাবেনি। কিন্তু লোকটা কিছু বলছে না কেন? কিছু তো বলুক তাকে, আর সে সেই কথার পাল্টা প্রশ্ন করবে। নুহাস চোয়াল শক্ত করে রেখেছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। ইচ্ছে করছে হাজারটা কথা শুনিয়ে দিতে এই মেয়েকে, কিন্তু চাইলেও পারছে না। কথা শোনাতে গিয়ে যদি হিতে বিপরীত হয়ে যায়। নুহাস যারাকে দূরে সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরে কঠিন স্বরে বলে, নিজের রুমে যাও যারা, আর এসব পাগনামি বন্ধ করো। কথাটা বলে সোজা ব্যালকনিতে চলে যায় নুহাস। যারা নুহাসের পানে অবিশ্বাস্য চোখে চেয়ে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে এত ভালোবাসে, অথচ মুখে স্বীকার করতে চায় না। একবার ভালোবেসে নিজের বাহু ডোরে নিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আচ্ছা, সত্যি কি সে একটু বেশি পাগলামি করছে? ঠিক আছে, আর করবে না সে পাগলামি। যারা নিজের কাছেই নিজেই প্রতিজ্ঞা করে বসলো সে আর পাগলামি করবে না। কিন্তু আদৌ কি পাগলামি না করে থাকতে পারবে এই মেয়ে? যারা বই খাতাগুলো হাতে নিয়ে নুহাসকে উদ্দেশ্য করে বলে, আমি চলে যাচ্ছি, রুমে চলে আসো, বাইরে হিম পড়ছে। নুহাস যারার কথা শুনে চোখ বন্ধ করে নেয়। না পারছে কিছু বলতে, আর না পারছে কিছু সইতে। এই মেয়ে নিজ থেকে কেন বুঝতে পারছে না সে যে সম্পর্ক গড়াতে চায় না তার সাথে, সেই সম্পর্ক তাদের মাঝে কখনো হওয়ার নয়। নুহাস তপ্ত নিঃশ্বাস ছেড়ে কপাল ঠেকিয়ে দেয় গ্রিলের মাঝে। গোধূলি বেলা, সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে পশ্চিম আকাশের চারিদিকে। সূর্যের উষ্ণতা কমে যেতেই মানুষরা রাস্তার পাশে আগুন জ্বালাতে শুরু করেছে শরীর কিছুটা উষ্ণ করার জন্য। সেই
সুন্দর দৃশ্যটার মাঝে দিয়ে অবন্তী ধীর পায়ে হেঁটে যাচ্ছে, পাশে ইভা একা একা বকবক করছে, কিন্তু অবন্তীর সেই দিকে খেয়াল নেই। এই রাস্তা, এই সময় মনে করিয়ে দেয় সেই দিনের কথা, যেই দিন প্রথম দেখা হয়েছিল রিহান নামক ব্যক্তিটির সাথে। কোথায় আছে লোকটি? তার কথা কি একবারও মনে পড়ে না? সেই কয়েকদিন তো ভালোবাসি ভালোবাসি বলে কান ঝালাপালা করে ফেলছিল তার। এখন কোথায় গেল সেই ভালোবাসা? অবন্তী আকস্মিক থেমে গিয়ে তড়িৎ বেগে পাশে ফিরে তাকায়। যেই মানুষটাকে দেখছিল সেই মানুষটা কোথায়? সে স্পষ্ট দেখেছে রিহানকে, কিন্তু এখন কোথায় হারিয়ে গেল মানুষটা? ইভা অবন্তীকে কিছু খুঁজতে দেখে বলে, কিরে, কি খুঁজছিস তুই? আমি এইমাত্র রিহানকে দেখলাম ওখানটায়। ইভা জায়গাটা পরোক্ষ করে বলে, কোথায় রিহান ভাইয়া? এখানে কেউ নাই। বিশ্বাস কর আমার কথা, আমি স্পষ্ট দেখেছি সাদা হুডি পরে দাঁড়িয়ে আছে। সাদা হুড়ি পরে দেখছিস? তাহলে ওটা রিহান ভাইয়ের আত্মা ছিল। রিহান ভাই এখানে যদি থাকেন তাহলে তোর সাথে এভাবে লুকোচুরি খেলতো না, নিশ্চয় দেখা করতো। কিন্তু আমি দেখেছি মনে হলো। তুই ভাইয়ের ভাবনায় বিভোর থাকতে থাকতে এখন সব জায়গায় রিহান ভাইয়ের আত্মাকে দেখতে পারছিস। এখন তাড়াতাড়ি চল, না হলে আর হোস্টেলে ঢুকতে পারবো না। রিহান ভাইয়ের আত্মার মতো ঘোরাঘুরি করতে হবে রাস্তায়। ইভা অবন্তীর হাত ধরে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো, কিন্তু অবন্তী পেছনে ফিরে তাকিয়ে রইল যতক্ষণ না ওই স্থানটা চোখের আড়াল না হয়। সে কি এতটাই ভুল দেখছে? অবন্তী আর ইভা চলে যেতেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে রিহান। ঠোঁটের কোণে ফুটে উঠে প্রশান্তির হাসি। অবন্তী, যাকে রিহান পাপড়ি নামে চিনে, তাকে এক নজর দেখার জন্য রিহানের এখানে আসা। ভেবেছিল পাপড়ি হয়তো খুব খুশিতে আছে তার আশেপাশে তাকে দেখতে না পেয়ে, কিন্তু ইভার কথা শুনে তার ভাবনাটা ভুল প্রমাণিত হয়ে গেল। রিহান প্যান্টের পকেটে হাত গুজে মুখ দিয়ে শীষ বাজাতে বাজাতে গাড়ির দিকে এগিয়ে যায়। দেখতে দেখতে অয়ন্তীর পরীক্ষার দিন এগিয়ে এলো। আর দুদিন পরেই অয়ন্তীর ইনকোর্স পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তো বাবার বাড়ি যেতে হবে তাকে। শ্বশুর বাড়ি থেকে পরীক্ষা দেওয়াটা সম্ভব হবে না কলেজ দূরে হওয়াতে। জাহিন ফোনে কিছু বিষয় নিয়ে কথা বলছিল। অয়ন্তী জাহিনের কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। জাহিন ব্যালকনি থেকে এসে অবন্তীর চিন্তিত মুখখানা দেখে সোফায় বসতে বসতে বলে, কিছু বলতে চান অয়ন্তী? আসলে আমার পরীক্ষা। পরীক্ষা? কিসের পরীক্ষা? ইনকোর্স। জাহিন টেবিলের উপরে থাকা ফাইলের মাঝে থেকে ফাইল খুঁজতে খুঁজতে বলে, তাহলে দিবেন? পরীক্ষার জন্য আমাকে সন্ধ্যা পড়ে গিয়ে 15 দিন থাকতে হবে। অয়ন্তীর এহেন কথা শুনে জাহিনের হাত দুটো থেমে যায়। নির্বাক হয়ে অয়ন্তীর পানে তাকিয়ে বলে, কি? অয়ন্তী আস্তে করে বলে, জাহিন হতবাক হয়ে অয়ন্তীর দিকে তাকিয়ে রইল। 15 দিন? এই 15টা দিন কি করে থাকবে অয়ন্তীকে ছাড়া সে? না না, এই 15 দিন অয়ন্তী ছাড়া সে কিছুতেই থাকতে পারবে না। তার দিন শুরু এই মায়াবীর মুখখানা দেখে, আর দিন শেষও হয় এই মায়াবী মুখখানা দেখে। তাহলে 15 দিন কার মুখ দেখে দিন শুরু করবে আর কার মুখ দেখেই বা শেষ করবে? জাহিনকে কিছু বলতে না দেখে অয়ন্তী পুনরায় বলে, কি হলো, কিছু বলুন। জাহিন দৃষ্টি সরিয়ে ঢোক গেল, মাথা নাড়াতে নাড়াতে বলল, যাবেন তাহলে? অয়ন্তী আহত হলো। ভেবেছিল জাহিন হয়তো বলবে এখানে থেকে পরীক্ষাগুলো দেওয়া যায় না অয়ন্তী, কিন্তু না, জাহিন রাজি হয়ে গেল যাওয়ার বিষয়টা নিয়ে। জাহিনকে ছাড়া কি করে থাকবে এই 15টা দিন? আর তার চেয়ে বড় কথা, পড়াশোনা তো মনোযোগ বসবে না সারাক্ষণ। জাহিন নামক পোকাটা তার মাথায় ঘুরবে, তখন পরীক্ষাটা দিবে কি করে? কিন্তু অয়ন্তীর মুখ ফুটেও কিছু বলতে পারছে না জাহিনকে। কিছু বললে যদি জাহিন উল্টাপাল্টা কিছু ভেবে বসে, অয়ন্তী আচ্ছা বলে চলে যেতে নিবে, তখনই জাহিন ডেকে ওঠে। অয়ন্তী? অয়ন্তী খুশি মনে জাহিনের দিকে ফিরে বলে, কিছু বলবেন? বলছিলাম আপনি কিসে পড়েন? জাহিনের এমন কথা শুনে অয়ন্তীর হাসি খুশি মুখটা চুপসে যায়। স্তব্ধ দৃঢ় হয়ে স্বামীর পানে তাকিয়ে রয়। সে কিসের পরে মানে? বউ তার কিসে পড়ে জাহিন সেটাই জানে না? বাহ, খুব সুন্দর ব্যাপার। মানুষজন জানতে পারলে বাহবা দিবে তো জাহিনকে। দেখা যাবে আর কয়েকদিন পর বলবে, অয়ন্তী আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল একটু ডিটেলসে বলবেন প্লিজ, আমার না ঠিক মনে নেই। আচ্ছা, এই লোক কি তার
সাথে মজা নিচ্ছে নাকি? এই প্রথমবারের মতো জাহিনের উপর রাগ উঠছে অয়ন্তীর। ইচ্ছে করছে রেগে গিয়ে হাজারটা কথা শুনিয়ে দিতে। অয়ন্তীকে চুপ মেরে থাকতে দেখে জাহিন আবারও বলল, কি হলো বলুন, কিছু পড়েন। অয়ন্তী ঠোঁটের কোণে হাসি রেখে চিবিয়ে চিবিয়ে বলে, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও আপনার কি আরো কিছু জানার আছে? জাহিন মুখ দিয়ে চবর্গীয় শব্দ উচ্চারণ করে বলে, না, আর কিছু জানার নেই, কিন্তু একটা কথা ভাবছি। তা কি ভাবছেন শুনি একটু আমি। আপনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, তাহলে আপনার বয়স কত? অয়ন্তী বাক্যহীন। এই লোকের মাথা খারাপ হয়ে গেছে, নিশ্চয়ই নির্বাচনের চাপে পড়ে কি উল্টাপাল্টা কথা বলছে কখন থেকে। জাহিন নিজ মনে গড় করে বলতে শুরু করলো, আচ্ছা, আপনি 16 বছর বয়সে মেট্রিক দিয়েছেন আর ইন্টারমিডিয়েট দিয়েছেন 18 বছর বয়সে। তো আপনার বয়স গিয়ে দাঁড়ায় সব মিলিয়ে 21 বছর। আপনি আমার থেকে 10 বছর ছোট অয়ন্তী, ভাবা যায়? অয়ন্তীর রেগে কেঁদে দিতে ইচ্ছে করছে, নাকের পাটা ফুলে উঠছে ক্ষণে ক্ষণে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। অয়ন্তী কিছু না বলে চলে যেতে নিবে, তখনই জাহিন ভরাট গলায় বলে ওঠে, অয়ন্তী, আমার কাছে থেকে, মানে এখানে থেকে পরীক্ষাগুলো দেওয়া যায় না? আমি কাইফকে বলে দিব, আপনাকে পরীক্ষার হলে দিয়ে আসবেন, আবার নিয়েও আসবে। অন্য সময় হলে অয়ন্তী খুশি মনে জাহিনের বলা কথাটা মেনে নিত, কিন্তু এতক্ষণ জাহিন যা যা বলছে তাতে অয়ন্তীর রাগ এভারেস্টের চূড়ায় আছে। এত সহজে এই রাগ কমাবে না সে। অয়ন্তী ঠোঁট ফুলিয়ে নাকচ করে বলল, না, দেয়া যায় না, এখান থেকে পরীক্ষা দেয়া যায় না। জাহিন ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে গম্ভীর গলায় বলে, কেন দেওয়া যায় না? অয়ন্তী চাপা গলায় চেঁচিয়ে বলে, দেয়া যায় না মানে দেয়া যায় না। জাহিন অয়ন্তীর কথার প্রতি উত্তর না করে বসা থেকে উঠে অয়ন্তীর কাছে এসে অয়ন্তীর বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে থমথমে গলায় বলে, দেওয়া যাবে নাকি যাবে না সেটা আমি ঠিক করব। অয়ন্তীর নজর নিচু রেখে ধরা গলায় বলে, আপনি কে বলার? জাহিন তুখর চোখে অয়ন্তীর নিচু মুখখানার দিকে তাকালো। সে কে মানে? দুনিয়ার সবাই জানে সে কে, এই কথাটা আর অয়ন্তী জানে না সে কে? ঠিক আছে, একমাত্র বউ যখন প্রশ্ন করেছে তার উত্তরও সে দিবে। জাহিন নম্র গলায় বলল, প্রশ্ন যেহেতু করেছেন, উত্তর তো দিতে হবে। উত্তরটা হলো, আমি ওর হাজব্যান্ড। এবার মনে থাকবে আমি কে? অয়ন্তী মিহি গলায় বলে, স্বামী হলে বউয়ের মনের কথা বুঝতে পারতেন। জাহিন নিঃশব্দে হাসলো। অয়ন্তীর বাহু ছেড়ে কোমরে হাত রেখে নিজের কাছে এনে ফিসফিস করে বলল, বউয়ের মনের কথা বুঝি না, বুঝি আমি। অয়ন্তী চোখ মুখ খিচে বন্ধ করে বলল, না। জাহিন ফু দিয়ে অয়ন্তীর অবাধ্য চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল। অয়ন্তী শুকনো ঢোক গিলে খামচে ধরল জাহিনের জ্যাকেট। জাহিন আগের ন্যায় বলল, বউয়ের মন বুঝে বলে তো বলছে এখান থেকে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। নাহলে বউ আমার বাপের বাড়ি গিয়ে স্বামীর চিন্তায় পড়াশোনা তো করতেই পারবে না, উল্টা আমার চিন্তায় শুকিয়ে যাবে। অয়ন্তী চোখ মেলে তাকিয়ে জাহিনের কথা নাকচ করে বলে, এমনটা মোটেও না। তাই বলছে? আপনি একটু বেশি ভেবে বসে আছেন মিস্টার নেতামশাই। জাহিন হাসলো, বড্ড সুন্দর সেই হাসি। লোকটা হাসলে মারাত্মক সুন্দর লাগে অয়ন্তীর কাছে, কিন্তু এখানে হাসার কি হলো? হাসার তো কোনো কথা বলেনি সে। জাহিন শান্ত গলায় বলে, সুন্দর একটা নাম দিয়েছেন তো আমায়, নেতা মশাই। ছদ্মনামটা পছন্দ হচ্ছে আমার। অবশ্য অনেকে আমাকে নেতা সাহেব বলে ডাকে, কিন্তু নেতা মশাই বলে কেউ ডাকেনি, আপনি প্রথম ডাকলেন। অয়ন্তী বিরস গলায় বলল, ভালো হয়েছে। আচ্ছা, এসব কথা বাদ, পরীক্ষা কবে আপনার? আর 2 দিন পর। আচ্ছা, আমি কাইফকে বলে দেবো আপনাকে পরীক্ষার হলে পৌঁছে দিতে। এবার যান, পড়তে বসেন গিয়ে। পরীক্ষায় ফেল করলে খবর আছে। এটা সামান্য ইনকোর্স পরীক্ষা। ওকে, পড়তে বসুন গিয়ে। তাহলে ছাড়ুন। ও আচ্ছা। জাহিন অয়ন্তীকে ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। অয়ন্তী গিয়ে নিজের টেবিলে বসে পড়ল। অয়ন্তীও খুশি, জাহিনও খুশি, কেউ কাউকে ছাড়া থাকতে হবে না।